হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। আমরা অলরেডি আরএনএ স্ট্রাকচারস দেখে নিয়েছি। তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব তোরা দেখ, ট্রান্সক্রিপশনে কয়েকটা জিনিস ফার্স্ট ভালো করে বুঝবি। আজকে যে টপিকটা স্টার্টিং এ পড়াবো সেই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো ট্রান্সক্রিপশনটা মেইনলি একটা এনজাইম করে যেটার নাম হলো আরএনএ পলিমারেজ। এটাতে একটাই এনজাইম কাজ করে, তাই জন্য এটাকে বলা হয় মোনোক্যাটালাইটিক রিঅ্যাকশন। মোনোক্যাটালাইটিক রিঅ্যাকশন, ঠিক আছে। তো এবার যেটা আমরা দেখব যে ট্রান্সক্রিপশনটা হয় কিভাবে। প্রথম কথা হলো গিয়ে যে এইটা আমার ডিএনএ স্ট্র্যান্ড ছিল। এবার ট্রান্সক্রিপশনের জন্য আমরা যদি দেখি যে এরম ভাবে এটা খুলে যায়, খুলে গিয়ে এইবার 3' OH এন্ডে আমাদের পলিমার বাইন্ড করে, মানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে। পলিমারেজ বাইন্ড করে এখানে একটা প্রাইমার ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। প্রাইমার ক্রিয়েট করলে জি এর এগেইনস্টে কমপ্লিমেন্টারি, যেহেতু জি এর এগেইনস্টে কি তৈরি হবে সি, সি এর এগেইনস্টে কি হবে জি, এর এগেইনস্টে হবে টি, এ সরি এর এগেইনস্টে ইউ হবে, কারণ এটা আরএনএ পড়ছি আমরা। এ সি 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 জি জি সি জি সি জি, দিস ইজ দ্য সিকোয়েন্স। ক্লিয়ার? এইবার আমি কমপ্লিমেন্টেশনটা কি দেখে তৈরি করলাম, এটা তাহলে কি হলো 5' এন্ড এটা 3' OH। কমপ্লিমেন্টারি যেটা তৈরি করলাম সেটা হলো কি এইটা দেখে দেখে জি সি, তাহলে এইটাকে দেখে দেখে তৈরি করেছি বলে এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এইবার যদি আমরা সিকোয়েন্স রিড করি সিজিইউ, তাহলে সি সি জি জি ইউ টি এ এ সি 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 জি 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 সি সি জি জি সি সি জি জি, বোঝা গেছে? তাহলে এইটা আর এইটা যেটা হয়েছে, এইটা আর এইটা পুরো সেম। তাহলে আমরা বলতে পারি দিস এমআরএনএ অর আরএনএ অ্যাকচুয়ালি এই যে স্ট্র্যান্ডটা আছে এটার সেন্সটাকে ক্যারি ফরওয়ার্ড করছে। তাহলে এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো সেন্স স্ট্র্যান্ড। কি বলবো? সেন্স স্ট্র্যান্ড। তাহলে এটার অপোজিটটা কি হবে? এটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, কারণ এটার অপোজিট, জাস্ট কারণ কমপ্লিমেন্টারি। এইবার যদি আমরা বলি এক্স্যাক্টলি এইটার কোডটাই তো এখানে এসছে, তাহলে সেন্স স্ট্র্যান্ড ইজ অলসো কল্ড কোডিং স্ট্র্যান্ড। তাহলে এইটাকে আমরা কি বলবো? নন কোডিং স্ট্র্যান্ড। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে যেইটার ওপরে তৈরি হয় দ্যাট ইজ কল্ড টেমপ্লেট স্ট্র্যান্ড, ওটার অপোজিটটাকে বলবো সেন্স স্ট্র্যান্ড, কারণ ওটাই সেন্সটা ক্যারি ফরওয়ার্ড করছে। কোডিং স্ট্র্যান্ড আর এটা। আমাকে যদি কোনো একটা ডিএনএ সিকোয়েন্স দিয়ে দেয়, সেটা যদি 5' থেকে 3' এর দিকে লেখা থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে উই আর টকিং অ্যাবাউট সেন্স স্ট্র্যান্ড। যদি 3' এর থেকে 5' এর দিকে লেখা থাকে, তাহলে বুঝতে হবে উই আর টকিং অ্যাবাউট দিস অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। যদি কিছু না লেখা থাকে তাহলে আমরা ধরেই নেবো সেটা সেন্স স্ট্র্যান্ড। কি বললাম? ক্লিয়ার? যদি আমার 5 থেকে 3 ডিরেকশন লিখে দেওয়া হয়, আমরা সেটাকে কনসিডার করবো সেন্স স্ট্র্যান্ড। যদি 3' থেকে 5' অব্দি লিখে দেওয়া হয়, তাহলে সেটাকে সেন্স করবো হলো টেমপ্লেট স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড।
আর যদি কিছু না লিখে দেওয়া হয় তাহলেও কিন্তু আমরা এটাকে সেন্স স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড ধরে নেব। ক্লিয়ার? তাহলে এইবার আমরা যদি বলি এইখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। কি বুঝবো? দেখ যে আচ্ছা আমি এই পোর্শনটাকে ডিলিট করে দিই। আচ্ছা আমি নতুন একটা ড্র করে নিচ্ছি। এটা যদি এরকম হয় 3 প্রাইম OH আর 5 প্রাইম ফসফেট, এখানে আমি ধরো একটা কিছু সিকোয়েন্স ধরে নিলাম A T C C G, এটা হবে তাহলে কি T A G G C। ক্লিয়ার? এটা 3 প্রাইম OH, এটা তাহলে 3 প্রাইম OH 5 প্রাইম ফসফেট। এইবার দেখ যদি আমরা এখান থেকে এখানে একটা আরএনএ তৈরি করি তাহলে সেটা সিকোয়েন্স কি হয় 5 প্রাইম A T C C G 3 প্রাইম, আর এদিক থেকে এদিকে যদি আমরা সিকোয়েন্স তৈরি করি তাহলে C C C টি হবে না, এটা ইউ হবে। প্রবলেম হলো যদি দুটো স্ট্র্যান্ড থেকে অ্যাট এ টাইম তো ডিএনএ সিনথেসাইজ হয় তাহলে একটা জিনিস নোটিস করে দেখ, আমরা বলতে পারি এইটা আর এইটা কমপ্লিমেন্ট, এইটা আর এটা কমপ্লিমেন্ট, এইটা এটা কমপ্লিমেন্ট, এইটা এটা কমপ্লিমেন্ট, এইটা এটা কমপ্লিমেন্ট, তাহলে কি তৈরি হবে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। আর ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয়ে গেলে এখানে পলিমার গুলো বসতে পারবে, তাহলে পলিমারেজ এনজাইম যদি বসতে না পারে তাহলে সেটা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ, ট্রান্সলেশনালি ইনঅ্যাক্টিভ। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইজ আমি ধরে নিলাম যে কোনো একটা কেসে এরা দুজন অ্যাটাচমেন্ট হয়নি বা দুজন অ্যাটাচড হয়নি, তাহলে যদি অ্যাটাচ না হয় এইটার সিকোয়েন্স আর এটার সিকোয়েন্স সেম একেবারেই না, তাহলে এখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে তাহলে এই প্রোটিনটা আলাদা প্রোটিন 1, এটার প্রোটিনটা হলো প্রোটিন 2। মনে রাখবি ম্যাক্সিমাম কেসে প্রোটিন 1 is অ্যান্টাগনিস্টিক অফ প্রোটিন 2, মানে ধর প্রোটিন 1 ইজ রেসপন্সিবল ফর টলনেস, যদি হয় আমি ধরে নিচ্ছি কথার কথা, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ডোয়ার্ফনেস। আমরা পড়েছি ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস। কি পড়েছি সেখানে যে একটা জিন হলে সেখান থেকে একটাই পলিপেপটাইড তৈরি হবে, তার মানে এই দুটো মিলে তো একটা জিন, তাহলে সেখান থেকে একটাই প্রোটিন তৈরি হতে পারবে অ্যাট এ টাইম। যদি দুটো প্রোটিন তৈরি হয় দে উইল অ্যাক্ট অ্যাজ কি যে কমপ্লিমেন্টারি, মানে অ্যান্টাগনিস্টিক কাজ করবে, অপোজিট কাজ করবে একজন আরেকজনের, তো বডি ব্যালেন্স কিন্তু বিগড়ে যাবে তাতে, তো সেটা বডি কখনো অ্যালাউ করবে না। দ্যাটস ওয়াই একটাকে বন্ধ রেখে অলওয়েজ একটা থেকেই তৈরি হবে। এইবার কিছু জিনিস আমরা বুঝবো যে এনজাইমস রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সক্রিপশন। এই এনজাইমসটা কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ দেখে তৈরি করে, তাই জন্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ
পলিমারেজ। তো সেখানে প্রোক্যারিওটিক সেলে একটাই টাইপের এনজাইম দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাওয়া যায়? একটাই পলিমারেজ, ঠিক আছে, সেটাই আরআরএনএ তৈরি করে, সেটাই এমআরএনএ তৈরি করে, সেটাই টিআরএনএ তৈরি করে। প্রোক্যারিওটিক সেলস বাদেও এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়াল সেলসের মধ্যে, মাইটোকন্ড্রিয়ালসের মানে আরএনএর মধ্যেও কিন্তু সেম কেস হয়, ঠিক আছে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে লোকেশন অফ দিস এনজাইমস ইজ প্রেজেন্ট ইন নিউক্লিয়াস বা সিনথেসাইজড ইন নিউক্লিয়াস। আরএনএ পলিমারেজ তিন রকমের হয় এখানে। ফার্স্টেরটা হলো পলিমারেজ 1, যেখান থেকে 5.8s, 28s আর 18s আমরা আগের বার পড়েছি রাইবোজোমের 80s রাইবোজোমের পার্টস। আরএনএ পলিমারেজ 2 দিয়ে এমআরএনএ আর এইচএনআরএনএ। এইচএনআরএনএ বলতে হেটেরো নিউক্লিয়ার আরএনএ। খুবই আনস্টেবল একটা আরএনএ। এসএনআরএনএ মানে স্মল নিউক্লিয়ার আরএনএ। এটা পরে আমরা দেখবো এটার কি কাজ করে। স্মল তো এটা আমরা বুঝতে পারলাম যে তিনটে কি কি কাজ করে। দেখ আমি আগের ক্লাসেই বলেছিলাম যে 5s আরএনএ সিনথেসাইজ বাই আরএনএ পলিমারেজ 3, বাকি সবকটাই কিন্তু আরএনএ পলিমারেজ 1 দিয়ে সিনথেসাইজড হয়। ক্লিয়ার? এবার দেখ বলছে কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এটা যদি আমরা দেখি এটার একটা কোর এনজাইম আছে and it is a pentameric enzyme. Core enzyme is a pentameric enzyme বলতে দেখ পাঁচটা সাব ইউনিট, আলফা, আলফা, বিটা, বিটা ড্যাশ, ওমেগা। মনে রাখবি এই এনজাইমটা হলো ওয়ান ম্যান আর্মি, মানে ডিএনএ রেপ্লিকেশনে যা যা হচ্ছিল ও একাই সব সামলে দেয়, ঠিক আছে। তাহলে এই পাঁচটা সাব ইউনিটের আলাদা আলাদা কাজ আছে। কেউ ডিএনএ হোল্ড করতে হেল্প করে, কেউ হেলিকেজের কাজ করছে, কেউ আইসোমারাইজেশনের কাজ করছে, কেউ পলিমারাইজেশনের কাজ করছে, কেউ প্রুফ রিডিং এর কাজ করছে। তো সেইগুলো মিলিয়ে আমরা এখানে পড়বো। আমাদের এত ডিটেলস নেই, আমরা যাচ্ছি না, পরে যখন ডিটেলিং ভিডিও বানাবো তো তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার সিগমা ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাই রেসপন্সিবল অ্যাকচুয়ালি কিসের জন্য? আমাদের ইনিশিয়েশনের জন্য। এটাই প্রোমোটার সিকোয়েন্সকে রিকগনাইজ করতে হেল্প করে, ঠিক আছে। তো এইবার যখন প্রোমোটার এটার সাথে যখন এটা মিশে যাচ্ছে, এটা হলো গিয়ে কি কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। যখন এটা অ্যাপো এনজাইমের সাথে কোফ্যাক্টর কাজ করলে হলো এনজাইম ক্রিয়েট করে, তাহলে এটা হলো অ্যাক্টিভেটেড পার্ট। অ্যাক্টিভেটেড আরএনএ পলিমারেজ। এবার দেখ যদি আমাদের বলে নিউক্লিয়াসের মধ্যে কি কি পাওয়া যায়, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি পাওয়া যায়? আরএনএ পলিমারেজ 1, 2, 3 কোনটা? এটা পুরোপুরি আলাদা একটা আরএনএ পলিমারেজ। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো কি মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডসের মধ্যে কি পাওয়া যায়? এটাতেও আরএনএ পলিমারেজ পাওয়া যায়, বললাম একটু আগে। তাহলে এটা আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু সব রকম আরএনএ পলিমারেজ পাওয়া যায়। 1, 2, 3 পাওয়া যাবে নিউক্লিয়াসের মধ্যে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে মানে নরমালি যেগুলো প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ সেগুলো পাওয়া যাবে। এইবার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট একটা ট্রান্সক্রিপশন ইউনিট, ঠিক আছে। ট্রান্সক্রিপশন ইউনিট মানে এটা টোটাল একটা ডিএনএ। এই ডিএনএটার মধ্যে মাল্টিপল জায়গায় কিছু জিনস প্রেজেন্ট রয়েছে। তো এই পজিশনটাকে যদি আমরা বড় করে দেখি, ট্রান্সক্রিপশন ইউনিট বলি যদি এটাকে, তাহলে এটাকে আমরা পাবো হলো প্রোমোটার, ঠিক আছে। মাঝখানের এই গ্যাপটাকে পাবো হলো স্ট্রাকচারাল জিন, ঠিক আছে। আর লাস্টেরটা হবে হলো টার্মিনেটর। ঠিক আছে। এবার প্রোমোটারের মধ্যে একটা সিকোয়েন্স থাকবে,
এই তিনটে মিলিয়ে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। ঠিক আছে, এইবার ধর প্রোমোটার কাকে বলবো, ধর আরএনএ পলিমারেজ, এটা আমার এনজাইমটা, এই এনজাইমটা ধর ঘুরছে এখানে, এরকম ঘুরতে 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 যাচ্ছে, ঘুরতে ঘুরতে ওর এই জায়গাটা পছন্দ হয়েছে, তাহলে এটাই প্রোমোটার। তার মানে আরএনএ পলিমারেজ যেখানটায় বাইন্ড করবে, ধর এখানে বাইন্ড করলো, এটাই প্রোমোটার, এখানে বাইন্ড করলো, এটাই প্রোমোটার। তাহলে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে ঠিক আছে, কিন্তু আরএনএ পলিমারেজ যেখানে বাইন্ড করবে সেখানে কিন্তু আমার ডিএনএ তৈরি হওয়া স্টার্ট হবে না। কোথায় স্টার্ট হবে স্যার? যেই পয়েন্ট থেকে ডিএনএ তৈরি হওয়া স্টার্ট হবে সেই পয়েন্টটাকে আমরা বলবো স্টার্ট পয়েন্ট। ওপরের দিকটাকে বলবো 5 প্রাইম থেকে 3 প্রাইম, নিচেরটা হলো এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এটাকে আমরা বলবো কি? কোডিং স্ট্র্যান্ড, বা এটাকে আমরা বলছিলাম সেন্স স্ট্র্যান্ড। আর নিচের এটাকে বলবো নন কোডিং বা তাহলে এইখান থেকে এতটা অবধি আমরা বলতে পারি যে আমাদের আরএনএ তৈরি হয়েছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এটা হলো গিয়ে আমাদের ধরে নিতে পারি এমআরএনএ। তাহলে যেই পোর্শনটা থেকে আমাদের কি হয়, তোর এমআরএনএ তৈরি হয়, দ্যাট রিজিয়ন ইজ কল্ড স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, এবার ধর স্টার্ট পয়েন্ট থেকে আমরা কোনো একটা দিকে যখন মুভ করি, সেটা কি মানে নদীর আপস্ট্রিমে হয় না ডাউনস্ট্রিমে হয়? নর্মালি তো ডাউনস্ট্রিমে মুভ করি, তাহলে এই দিকের মুভমেন্টটাকে আমরা বলবো ডাউনস্ট্রিম। আর এদিকে হলে আপস্ট্রিম। ঠিক আছে, তাহলে আরএনএ পলিমারেজ মুভস 5 প্রাইম টু 3 প্রাইম, এনসিআরটি তে লেখা আছে আরএনএ পলিমারেজ মুভস 5 প্রাইম টু 3 প্রাইম, কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম মানে কার? কিছু বলা না থাকলে সেন্স স্ট্র্যান্ড কনসিডার করি, কারণ আমি যদি এখানে বলি 3 প্রাইম টু 5 প্রাইম অফ দ্য নন কোডিং স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম অফ দ্য নন কোডিং স্ট্র্যান্ড, সেটাও ঠিক। 5 প্রাইম টু 3 প্রাইম অফ দ্য কোডিং স্ট্র্যান্ড, সেটাও ঠিক। তাহলে সায়েন্টিস্টরা একসাথে বসেছে, বসে একটা ডিসিশন করেছে, ডিসিশন করে বলেছে যে ভাই যা কথাবার্তা হবে সব ভাই সেন্স স্ট্র্যান্ডকে নিয়ে কথাবার্তা হবে, কারণ আলটিমেটলি আমার রিফ্লেকশন করছে কে? সেন্স স্ট্র্যান্ড। ক্লিয়ার? আর লাস্টে যেখানে গিয়ে তো সিনথেসাইজ করা বন্ধ হবে, সেটাকেই আমরা বলবো টার্মিনেটর। ক্লিয়ার? তাহলে স্যার ট্রান্সক্রিপশন ইউনিটটা কি? ট্রান্সক্রিপশন ইউনিট মানে স্যার শুধুমাত্র কিন্তু আমার এটা কিন্তু এমআরএনএ তৈরি করতে পারে, যদি এমআরএনএ তৈরি করে সেটা মেবি প্রোটিনের রিফ্লেকশন হবে। ক্লিয়ার? আরআরএনএ তৈরি করতে পারে বা টিআরএনএ তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে কি স্যার আর কোনো জায়গায় ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়? এনসিআরটি একটা জায়গায় লিখছে, তাহলে জিন মানে এটাকে আমরা তাহলে এই তিনটেই কিন্তু জিন, আর এইটাকে আমরা আগের ক্লাসে বলেছিলাম যেটা এমআরএনএ তৈরি করতে পারে সেটাকে বলা হয় সিস্ট্রন। অল সিস্ট্রনস আর জিন, বাট অল জিনস আর নট সিস্ট্রন। কিন্তু এনসিআরটি একটা পয়েন্ট লিখছে, যদি কোনো মানে পার্ট অফ ডিএনএ unable to synthesize RNA, but responsible
to control the gene expression are also called জিন। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ধর আমরা এরপরে যখন ল্যাকটোজ অপেরন পড়বো সেখানে আই পি ও জেড ওয়াই এ এটা পড়বো, ইনডিউসার, প্রোমোটার, অপারেটর, জেড ওয়াই এ তিনটে হলো স্ট্রাকচারাল জিন। তাহলে অপারেটর থেকে কিন্তু কোনো প্রোটিন তৈরি হয় না, কোনো আরএনএও তৈরি হয় না, কিন্তু অপারেটর জিন বলি আমরা। কেন অপারেটর জিন বলি? কারণ এটার উপর ডিপেন্ড করছে এটা তৈরি হবে কিনা। বোঝা গেছে? তাহলে জিন কাকে আগে বলি? জিন যারা আরএনএ তৈরি করতে পারে অবশ্যই তারা জিন। তাছাড়াও যারা জিন রেগুলেশনে ডিরেক্ট বা ইনডিরেক্টলি তোর হেল্প করে বা ডিরেক্টলি তোর মানে রেসপন্সিবল জিন রেগুলেশন হবে কিভাবে সেখানেও কিন্তু আমরা জিন বলে থাকি সেটাকে। এবার দেখ যদি আমরা স্ট্রাকচার দেখি, ইন প্রোক্যারিওটস এর মধ্যে প্রোমোটার সিকোয়েন্সে একটা কিন্তু এই টাটা পার্টটা থাকে। আমি এখানে বলার আগে কয়েকটা ক্যারেক্টার তোদের বলতে চাই। একটা হলো ধর আরএনএ পলিমারেজ হলো হিরো, সিগমা ফ্যাক্টর হলো গিয়ে হিরোইন, সিগমা ফ্যাক্টর হলো গিয়ে হিরোইন, প্রিবনো বক্স বা টাটা বক্স হলো গিয়ে কি আমাদের ধরে নে গ্যারাজ, কার গ্যারাজ ধরে নে, ঠিক আছে। আর যদি আমরা বলি যে এটা আচ্ছা, আর একটা আছে রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর হলো গিয়ে ফাদার অফ হিরোইন। আর যদি আমরা বলি গিয়ে কি যে ডিএনএ হিলি রোডস। আর আমরা কি বলবো যদি আমরা ইয়ে বলি, এখানে টাটা বক্স হলো, এটা গেল, আচ্ছা বলে দিয়েছি। হ্যাঁ, একটা হলো এনটিপিস মানে নিউক্লিওটাইডস, এটা হবে হলো তোর বুদ্ধিস্ট ফ্ল্যাগ, ঠিক আছে। তাহলে এটা এখন ক্লিয়ার সবার। দেখ ভালো করে জিনিসটা আগে ভাব যে কোনো একটা জায়গায় হিরো আর হিরোইন যাবে ঘুরতে ঠিক করেছে। এবার হিরো যেহেতু কাজে ব্যস্ত ছিল তাই জন্য হিরো মেনলি বুঝতে পারেনি কি কি ট্যুর প্ল্যানটা মোটামুটি হিরোইনই পুরোটা করেছে। তাহলে কোথা থেকে গাড়ি রেন্ট নেবে সেটা কে জানে? হিরোইন। তাহলে গাড়ি রেন্ট নেবে কোথা থেকে? কার গ্যারাজ। কার গ্যারাজ একমাত্র কে চেনে? হিরোইন। তাহলে কার গ্যারাজ চিনতে তার মানে সিগমা ফ্যাক্টর মানে কি হিরোইন চেনে কি কার গ্যারাজ, তাহলে সিগমা ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর আইডেন্টিফিকেশন অফ দা কার গ্যারাজ। এবার যখন কার গ্যারাজে ওরা গেল, আগে ভালো করে পুরো জিনিসটা ভালো করে বোঝ, যদি এরা যখন গেল তখন কি হবে? যখন এটা কার গ্যারাজে গেল তখন জিনিসটা ভালো করে বোঝ, যে গল্পটা আগে ভালো করে শোন। তারা কার গ্যারাজে গেল, যাওয়ার পরে গিয়ে একটা বাইক রেন্ট করলো, বাইক রেন্ট করার পরে তারা বাইকে উঠে পড়লো। যখনই বাইকে উঠলো হিরোইনের বাড়িতে তো জানিয়ে যায়নি, হিরোইনের বাড়িতে না জানিয়ে যাওয়ার জন্য বাবা সঙ্গে সঙ্গে ফোন করলো, তুমি কি এখানে গেছো? বাবা জানতে পেরে গেছে, তাই জন্য ভয়ে হিরোইন ওখানে নেমে গেছে। এবার হিরো যেই বাইকটায় উঠেছে বাইকটাতে ব্রেক ফেল, তো বাইকটা কি হচ্ছে পাহাড়ের ঢালে নামছে, হিরোইন নেমে গেছে, তো পাহাড়ের ঢালে নামছে, কিন্তু হিরো জানে যে হিরোইন তাকে ফলো করতে করতে আসবে, তো সে ব্রেক করতে পারছে না, কিন্তু সে কি পাহাড়ের ঢালে ঢালে নামছে। কিন্তু ইন দ্য মোমেন্ট জাস্ট হাইপোথেটিক্যাল কন্ডিশন, দেখবি পাহাড়ের সাইডে না অনেক বুদ্ধিস্ট ফ্ল্যাগস লাগানো থাকে। ও কি করেছে ওই ফ্ল্যাগগুলো একটার পর একটা জুড়তে জুড়তে গেছে। কেন গেছে? যেন ওই রাস্তাটা ফলো করেই আলটিমেটলি গিয়ে হিরোইন ওকে খুঁজতে আসবে। ভেরি হাইপোথেটিক্যাল কন্ডিশন, বাট তাও এরম ভাবে ভাব। তো এরম যদি হয় তাহলে এখন কি কি কন্ডিশন হলো? হিরো আর হিরোইন ভেবেছে কি করবে, আলটিমেটলি একটা জায়গায় ঘুরতে যাবে,
ঘুরতে যাওয়ার কথা ঠিক করার পরে কি করেছে, যে তারা ঠিক করেছে পাহাড়ে যাবে, পাহাড়ে যাওয়ার পরে গাড়ি গ্যারেজ থেকে গাড়ি ভাড়া নেবে, সেখান থেকে পাহাড়ে ঘুরবে। এবার যখন তারা পাহাড়ে গেছে, পাহাড়ে ওই গাড়ির গ্যারেজটা চেনা থেকে হেল্প করেছে হিরোইন, কারণ হিরো সেটা চেনে না। হিরো চেনার পরে হিরো বাইক চালানো স্টার্ট করেছে, বাইক চালানো যখনই স্টার্ট করেছে তখনই কি বাড়ি থেকে ফোন এসছে, হিরোইন নেমে গেছে। হিরোইন নেমে যাওয়ার পরে তখন কি হয়েছে, হিরোর বাইকের ব্রেক ফেল, তাই জন্য হিরো কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে, ডাউন স্ট্রিম নামছে। নামার পরে কি হয়েছে, কন্টিনিউয়াসলি জানে যে হিরোইন ওকে ফলো করতে করতে আসবেই, দ্যাটস ওয়াই ও কি করেছে, বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো একটার পর একটা জুড়তে থেকেছে। তাহলে জুড়তে থাকার পরে ওই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো ফলো করে করে হিরোইন ওকে আসবে সেটা ওর আশা নিয়ে করেছে। এবার লাস্টে কি হয়েছে, লাস্টে যখন ও পাহাড়ের প্রায় নিচের দিকে চলে গেছে, তখন ওর দুটো ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা কি হতে পারে, যে রাস্তার উপরে বলতে আমি কি বলতে চাইছি বারবার, ডিএনএ, আমি ওটা পরে বোঝাচ্ছি। তখন রাস্তার উপরে ওই হিরোইনের বাবা দাঁড়িয়ে থাকতে পারে মাঝ রাস্তায়, যাতে ওকে না আটকাতে পারে। তো এইখানে ওকে গিয়ে কন্টিনিউয়াসলি গিয়ে একটা জোরে ধাক্কা মেরে দিলে তাহলে কি হবে, সবাই ছিটকে যাবে, পুরো জিনিসটাই শেষ। আদারওয়াইজ ও যে এই যে জড়াচ্ছিল কন্টিনিউয়াসলি বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো, সেটাই তো বাইকের চাকার মধ্যে পিছিয়ে গিয়ে তোর ছিঁড়ে যেতে পারে। তাহলে পুরো জিনিসটা আমরা ওয়ান বাই ওয়ান রিক্যাপ করি। ফার্স্টে হলো হিরো আর হিরোইন অ্যাটাচড হয়েছে, তাহলে আরএনএ পলিমারেজ বাইন্ডস উইথ দ্য সিগমা ফ্যাক্টর, ঠিক আছে। সিগমা ফ্যাক্টর মানে হিরোইনটা চেনে কি, টাটা বক্স। সিগমা ফ্যাক্টর মানে কি, রেকগনাইজেস দ্য টাটা সিকোয়েন্স বা প্রিগনো বক্স বা প্রিগমো সিকোয়েন্স, ক্লিয়ার। তারপরে দেখ কি হয়, ওটা নেমে যায়। তারপরে কি হয়, লোডিং করে দেওয়ার পরে নেমে গেল, রিমুভাল অফ সিগমা ফ্যাক্টর, নেমে গেল। নেমে যাওয়ার পরে কি হবে, যদি আমরা দেখি যে তাহলে এখান থেকে কি হচ্ছে, আমি বললাম হিরোইন তাহলে নেমে যাচ্ছে, তাহলে রিমুভাল অফ দ্য সিগমা ফ্যাক্টর, নেমে গেল। নেমে যাওয়ার পরে দেখ হিরো বাইক নিয়ে কন্টিনিউয়াসলি রাস্তায় চালাচ্ছে, তাহলে আরএনএ পলিমারেজ রানস উইথ দ্য ডিএনএ, আর কন্টিনিউয়াসলি একটার পর একটা বুদ্ধিস্ট ফ্ল্যাগ জুড়তে থাকছে, মানে এমআরএনএ কন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে। তাহলে প্রথমটা ছিল ইনিশিয়েশন, এটা হলো ইলংগেশন। এবার কি হবে, টার্মিনেশন। দেখ টার্মিনেশনে যদি আমরা দেখি, টার্মিনেশনে কি হচ্ছে, আলটিমেটলি দেখ ওখানে গিয়ে হিরোইনের বাবার সাথে দেখা হয়েছে, এটা হলো রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর হলো টার্মিনেশন ফ্যাক্টর, ক্লিয়ার। তাহলে রো ফ্যাক্টরের সাথে বাইন্ড করলে আলটিমেটলি সবাই ছিটকে যাবে টার্মিনেটর রিজিয়নে গিয়ে। আদারওয়াইজ কি হতে পারে, একটা জিনিস বোঝ, এইটার মধ্যে যদি সেলফ অ্যানিলিং হয়, জিসি জিসি জিসি, এটা গুয়ানিন রিচ অনেক সময় থাকে, একটা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, একটা রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন আমরা পড়ে নিয়েছি, রো ফ্যাক্টর গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিটকে যাবে, এরকম। রো ইন্ডিপেন্ডেন্টটা কি, নিজের মধ্যে দেখ অ্যানিলিং হয়ে গেছে, জিসি জিসি বন্ড তৈরি হয়ে গেছে, আর এইখানে থাকে হলো এটি এটি বন্ড। তাহলে এটি বন্ডের মধ্যে দুটো করে হাইড্রোজেন বন্ডস, জিসির মধ্যে 3টে করে হাইড্রোজেন বন্ডস। তাহলে এটার থেকে এটা বেশি ভারী না এটা বেশি ভারী, কোন বন্ডের স্ট্রেন্থ বেশি, এটাতে স্ট্রেন্থ বেশি, তাহলে ওটা ডিএনএ থেকে ছিঁড়ে বেরিয়ে যাবে। বুঝলাম না, মেইনলি এই এমআরএনএটা যখন নিজের মধ্যে দেখছে এইদিকে জি আছে এদিকে সি আছে, কন্টিনিউয়াসলি জিসি 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 যাচ্ছে, তাহলে সিজি 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 মানে একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হলো যেটাতে জিসি অনেক বেশি আছে, নিজেদের মধ্যে অ্যালিং করে নিল। আর এইখানে ডিএনএ আরএনএ কমপ্লেক্স যেটা, সেটার মধ্যে এটি বন্ডিংস রয়েছে, তাহলে এটি বন্ডিংস বেশি স্ট্রং নাকি জিসি বন্ডিং বেশি স্ট্রং, জিসি বন্ডিং বেশি স্ট্রং, তাই জন্য আরএনএ আরএনএ বন্ডিংটা ছিঁড়ে যাবে, আর ডিএনএ থেকে পুরো স্ট্রং পার্টটা ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। এটা হলো আরএনএ রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কনক্লুড করতে পারি যে ইনিশিয়েশন যদি বলি, আরএনএ পলিমারেজ প্লাস সিগমা ফ্যাক্টর। ইলংগেশন যদি বলি, শুধু আরএনএ পলিমারেজ। আর টার্মিনেশন যদি বলি, তাহলে কিন্তু
রো ফ্যাক্টর। তাহলে এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে যে কখন কোন ফ্যাক্টরটা কাজ করছে। ক্লিয়ার? সো নেক্সট যেটা বললাম যে এবার ইউক্যারিওটিকের কেসে দেখ ওই প্রিবনো বক্সটাই শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে টাটা বক্স দিয়ে, আর আমরা যে মাল্টিপল তো রো ফ্যাক্টর হ্যানাতানা ফ্যাক্টর পড়লাম, পলিমারেজের সাথে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কাজ করবে যেটা ইনিশিয়েশনে হেল্প করবে। ঠিক আছে, এটা কিভাবে হেল্প করবে একটুখানি দেখ। ধর একটা ওভাম আছে আর একটা স্পার্ম আছে, এই দুটো ফিউশন হলে কি তৈরি হয়? জাইগোট ফর্ম হয়, আর জাইগোট থেকে আলটিমেটলি ধর এক গাদা সেল তৈরি হয়েছে। এই একটা সেলের ভিতরে একটা ডিএনএ আছে, তো দুটো ডিএনএ কি আলাদা? একটা মানুষেরই তো সেল তৈরি হচ্ছে রে ভাই। তাহলে এই ডিএনএটার মধ্যে এখানে আছে হলো ইআর এর জিন, এটাতে আছে হলো আই তৈরির জিন, এইটাতে আছে হলো ইআর এর জিন, তাই তো থাকার কথা, সেম জায়গাতেই তো লোকেশন হওয়ার কথা, আই এর জিন। ধরে নে এইটাতে মধ্যে ইআর এর জিনটা কোনোভাবে ইনহিবিটেড, আর কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে যেটা অ্যাক্টিভ করছে আই ফরমেশনকে। তাহলে এই সেলটা তাহলে এক্স্যাক্টলি কি করবে? আই ফরমেশন করবে। আবার এইখানে ধর ইআর এর সেলটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে আর আই এরটা ইনহিবিশন ফ্যাক্টর রয়েছে, তাহলে এটা ইআর কে প্রমোট করবে, ইআর তৈরি করতে হেল্প করবে, আই তৈরি করবে না। তাহলে মাল্টিপল জায়গাতে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা জিনিস কাজ করে। ক্লিয়ার? ওকে, বাকি সবকিছু সেম। এবার আমরা যেটা পড়বো দ্যাট ইজ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন কেন রিকোয়ার্ড? প্রথম কথা, একদম সদ্যজাত ডিএনএ আরএনএ, সেই আরএনএটার মধ্যে থেকে দুটো সাইড থেকে কিন্তু আমাদের এক্সোনিউক্লিয়াস কাজ করা স্টার্ট করে দেবে। আরএনএটা যদি আমরা ঠিকঠাক করে বাঁচিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু দুটো সাইড থেকে কন্টিনিউয়াসলি এক্সোনিউক্লিয়াস কাজ করে জিনিসটাকে নষ্ট করে দেবে। তাই জন্য আমরা কি করি? পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন? এখানে কি দেখছি? এখানে এটা আমার ডিএনএ ছিল, ডিএনএ এর মধ্যে একটা ফাংশনাল নন ফাংশনাল, ফাংশনাল নন ফাংশনাল এরকম অল্টারনেটিভ ওয়েতে কিছু সিকোয়েন্স আছে। এটা কিন্তু আমি ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের কথা বলছি না, জেনিক নন জেনিকের কথা বলছি না, এটা জিনের মধ্যেই পার্ট। এইবার এই ফাংশনাল রিজিয়ন থেকে যেটা তৈরি হয় সেটা হলো এক্সন, নন ফাংশনাল থেকে যেটা তৈরি হয় সেটা হলো ইন্ট্রন। তাহলে এক্সনটা হলো আমি এরকম মনে রাখবি এক্সাইটেড, আর ইন্ট্রন মানে হলো ইনঅ্যাক্টিভ। তাহলে আমি কাকে রাখবো? যে এক্সাইটেড, তাহলে এক্সনকে রেখে দিয়ে ইন্ট্রনকে বের করে দেবো। ঠিক আছে, সেটা আমি পরে দেখছি। এই টাইপের যে কন্ডিশনটা আছে এক্সন ইন্ট্রন একই আরএনএর মধ্যে, সেই আনস্টেবল আরএনএটাকে বলা হয় হেটেরোনিউক্লিয়ার আরএনএ। একটু আগে আমরা বললাম আনস্টেবল আরএনএ যেটা পলিমারেজ 2 থেকে তৈরি হয়েছিল, সেইটা হলো গিয়ে তোর হেটেরোনিউক্লিয়ার আরএনএ। এইবার দেখ যখন এটা হলো অ্যাডিশন অফ 7 মিথাইল গুয়ানোসিন ফসফেট অ্যাট 5 প্রাইম এন্ড, তাহলে প্রথমে আমাকে 5 প্রাইম এন্ডও সিকিউর করতে হবে, 3 প্রাইম এন্ডও সিকিউর করতে হবে। তাহলে 5 প্রাইম এন্ডে কি করা হয়? 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এটা কি করছে? গুয়ানাইলিল ট্রান্সফারেজ বলে একটা এনজাইম কাজ করে, যেটা এখানে কাজ করে। প্রবলেমটা হলো দেখ মিথাইল গ্রুপ অ্যাড করবে, এটার সাথে আর একটা জিনিস কাজ করবে, মিথাইল ট্রান্সফারেজ, 7 মিথাইল ট্রান্সফারেজ। ইন্টারেস্টিংলি এই গুয়ানাইলিন ট্রান্সফারেজ এনজাইমটা থাকে হলো নিউক্লিয়াসের মধ্যে, আর এটা থাকে হলো সাইটোপ্লাজমের মধ্যে। মানে কনসেপ্ট এটা কখনোই ভাবিস না একবারে 7 মিথাইল গুয়ানোসিন মানে গুয়ানোসিন ট্রাইফসফেট তোর অ্যাটাচ হয়। প্রথমে গুয়ানোসিন ট্রাইফসফেট অ্যাটাচ হবে, তারপরে তো সেটা বাইরে বেরিয়ে যাবে নিউক্লিয়াস থেকে, বেরিয়ে গিয়ে তারপরে এটা কাজ করবে, তারপরে 7 মিথাইল গুয়ানোসিন। প্রবলেমটা হলো আমরা এতদিন 5 প্রাইম ফসফেটের সাথে 3 প্রাইম ওএইচ বাইন্ড করিয়েছি। ঠিক আছে, এইখানে কেসটা উল্টো, 5 প্রাইম ফসফেটের সাথে 5 প্রাইম ফসফেটই বাইন্ড করবে। খুব আনইউজুয়াল বাইন্ডিং হয় এই জায়গাটাতে।
মানে এতক্ষণ ব্যাপারটা যাচ্ছিল এরকম ভাবে, মানে ব্যাপারটা এতক্ষণ যাচ্ছিল এরকম ভাবে, এখন কেসটা হয়ে গেল উল্টো। দেখ, ক্লিয়ার? ফসফেট ফসফেট বন্ড তৈরি করে দিল। ক্লিয়ার? এবার ঘটনাটা একটু ডিফারেন্ট। কি কেস? দেখ, এইবার ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের 3' এন্ডটাকেও কিন্তু আমাদের স্ট্রাকচারে স্টেবল করতে হবে। তো 3' এন্ডে আমরা কি করি, অ্যাডিশন অফ পলি এ টেল অ্যাডিনিনকে আমরা কন্টিনিউয়াসলি অ্যাটাচ করতে থাকি। অ্যাডিনিনকে কন্টিনিউয়াসলি অ্যাটাচ করার জন্য অ্যাডিনাইলিন ট্রান্সফারেজ এনজাইমটা কাজ করবে, যেটা টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট এনজাইম, মানে ডিএনএ কোনো দেখে দেখে তৈরি করে না, কন্টিনিউয়াসলি এ অ্যাড করে যাবে কতগুলো 200 থেকে 300 নিউক্লিওটাইড অ্যাড করে দেবে। তাহলে 3' এন্ড আমার সিকিউর, 5' এন্ড আমার সিকিউর। প্রবলেম হলো মাঝখানে রয়ে গেছে ইন্ট্রন। আমরা কি করলাম, এই প্রসেসটাকে বলে স্প্লাইসিং। স্প্লাইসিং মানে কি, এটা 5' ছিল, তাহলে এটা আমরা 3' ওএইচ বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 5' পি বলতে পারি, আবার এটাকে 3' ওএইচ বলতে পারি। এই ওএইচটা এইখানে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে। ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাটাক করলে দেখ দুটো এক্সন জুড়ে যাবে, মাঝখান থেকে এই জিনিসটা বাদ চলে যাবে, এটাকে ল্যারিয়েট বলা হয়। তাহলে এক্সন বাদ দেওয়ার জন্য আমাদের নিউক্লিওফিলিক অ্যাটাক করতে হবে, কারণ ওএইচ গ্রুপ একটা নিউক্লিওফিলিক গ্রুপ। ক্লিয়ার? তাহলে বেরিয়ে গেল, এটা হলো আমাদের ম্যাচিওর এমআরএনএ। তাহলে এটাকে আমরা কিন্তু প্রি এমআরএনএ বলি। হেটেরোনিউক্লিয়ার আয়নের পর থেকে 5' ক্যাপিং 3' টেইলিং হওয়ার পরে আমরা প্রি এমআরএনএ বলি, তারপরে এটা পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের ম্যাচিওর এমআরএনএ বা ন্যাসেন্ট এমআরএনএ বলি, সেখান থেকে ম্যাচিওর এমআরএনএ। এবার স্প্লাইসিং যেটা হয়, স্প্লাইসিংটা কিন্তু হতে পারে স্প্লাইসিওজম ইন্ডিপেন্ডেন্ট স্প্লাইসিং, আমরা এতক্ষণ যেটা দেখলাম নিজে থেকেই অ্যাটাচড হয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সময় স্প্লাইসিওজম তোর রিচ কিছু প্রোটিন হয়, যে কেন হয় ওটা হলো তোর তোর যেটা ধর আমরা দেখছি স্প্লাইসিওজম ইউনিসিয়াম প্রোটিন, এইখানে এসএন আরএনএ থাকে, স্মল নিউক্লিয়ার আরএনএ, যেটা ইউরাসিল রিচ হয়, প্রচন্ড ইউরাসিল বেশি থাকে এর মধ্যে। আর স্মল এসএন আরএনপি মানে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিয় প্রোটিন, এই প্রোটিনগুলো বা কিছু আদার প্রোটিন, এই তিনটে মিলে ওদের ইন্ডিউস করে মানে ওরা নিজে থেকে রিয়াক্ট করে না, ওদের জোর করে ওই ওইচ গ্রুপটাকে খুলে বের করে, মানে এমন একটা কনফিগারেশন ক্রিয়েট করে যে নিউক্লিওফাইলটা এক্সপোজ থাকে, যে গিয়ে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে দেবে। তো এইভাবে স্প্লাইসিং হয়ে আলটিমেটলি আমাদের ম্যাচিওর এমআরএনএ ক্রিয়েট হয়। তো ট্রান্সক্রিপশনে আমরা দেখলাম যে কিভাবে এমআরএনএ তৈরি হলো। আরআরএনএ টিআরএনএ তো এমনি হয়, ওদের মধ্যে আর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন সেরকম কিছু হয় না। শুধু মনে রাখবি যে আরআরএনএ যেটা আমাদের তোর মানে 5 মানে আরএনএ পলিমারেজ 1 দিয়ে যেগুলো ক্রিয়েট হয় সেগুলো কিন্তু একটাই তৈরি হয়, যেমন 5.8s 18s 28s, এইগুলো কিন্তু একটাই আরএনএ, তারপরে ওটাকে কেটে নিই আমরা। ঠিক আছে, এইটা শুধু মনে রাখবি। বাকি মোটামুটি আমরা ট্রান্সক্রিপশন পুরো ক্লিয়ার করে দিয়েছি, তাহলে এত অবধি কোনো ডাউট নেই। তো নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব ট্রান্সলেশন। ঠিক আছে, আর তারপরে জিন রেগুলেশন, হিউম্যান জিনোম প্রজেক্ট, এগুলো দিয়ে আমরা কমপ্লিট করব। ওকে, তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।